কেউ আছেন বাড়িতে? একটা রোগা পাতলা লোক হ্যারিকেন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। কে? কাকে চাই? আমি বিনয়, কলকাতায় চাকরি করি। পাশের গ্রামেই আমার বাড়ি। বাড়ির পথেই যাচ্ছিলাম, কিন্তু এই ঝড় বৃষ্টিতে ভীষণভাবে আটকে পড়েছি। যদি আজ রাতটা আপনার ঘরে একটু থাকতে দিতেন, তাহলে আমার খুব উপকার হতো। ঠিক আছে, ঠিক আছে, ঘরের ভেতরে আসুন। আমি তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে গেলাম। ভদ্রলোক আমাকে বসতে বলে আমাকে একটা গামছা দিল। আমি গামছাটা দিয়ে মাথাটা ভালো করে মুছে নিলাম। এখন দিনকাল খুব একটা ভালো নয়। যদি একবার ঠান্ডা লেগে যায় তাহলেই বিপদ। তারপর পুরো ঘরটায় একবার চোখ বুলিয়ে নিলাম। দেখলাম ঘরে তেমন কিছু নেই, শুধু একটা ভাঙা খাট। ঘরের দেয়ালে কিছু কিছু জায়গায় ফাট ধরে গিয়েছে, আর সেই ফাটের ভেতর থেকে লতা পাতা বেরিয়ে এসেছে। ঘরের এমন অবস্থা দেখে ভয় হতে লাগলো। মনে হচ্ছিল এই বাড়িতে বহুদিন ধরে কেউ থাকে না। তারপর ভাবলাম কোনো রকমভাবে আজ রাতটা এখানেই কাটিয়ে দিই, সকাল হলেই এখান থেকে বেরিয়ে যাব। লোকটি আমার কাছে এসে বসলো, তারপর বলল, আপনি কলকাতায় চাকরি করেন? হ্যাঁ, আমি কলকাতায় একটা ছোট্ট কোম্পানিতে চাকরি করি, কিন্তু বেশ কিছুদিন ধরে আমাদের কোম্পানি বন্ধ আছে। তাই ভাবলাম নিজের গ্রামটা থেকে একটু ঘুরে আসি। শুনেছি এই গ্রামে একটা শ্মশান আছে, আর ওই শ্মশানে নাকি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। শ্মশান? আমরা তো সেই শ্মশানেই আছি। আমি এই শ্মশানের পাহারাদার। লোকটার কথা শুনে আমি চমকে উঠলাম। ঘুরে ঘুরে শেষে কিনা শ্মশানের কাছেই হাজির হলাম। আপনি একাই এখানে থাকেন? আপনার ভয় করে না? ভয়? না, শ্মশানে আবার ভয় কি? আমাদের সবাইকে তো একদিন এই শ্মশানেই আসতে হবে। মৃত্যুর থেকে ভয়ানক আবার কি হতে পারে? তাছাড়া আমার জীবনে আমি এমন কিছু করেছি বা দেখেছি, তার কাছে এই ভয় কিছুই না। হঠাৎ আমার মনে কৌতূহল জাগলো। আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, কি করেছেন আপনি? শুনবেন? হ্যাঁ হ্যাঁ, বলুন না। এমনিতেই বাইরে বৃষ্টি আর বজ্রপাতের শব্দে ঘুম ধরবে না, তার থেকে আপনার গল্প শুনেই না হয় ভোর হোক। আপনি বলুন। শুনুন তাহলে। আমি এই গ্রামেই থাকতাম। আপনজন বলতে আমার একটি ছেলে ছিল। জমা জমি বলতে আমার কিছু ছিল না, ছিল শুধু এই বাড়িটা। চাষবাসের জন্য জমি না থাকায় আমি চৌধুরীবাবুর কাছ থেকে 1 বিঘে জমি বগরা নিয়ে চাষবাস করতাম। সারা বছর চাষবাস করে যা ফসল হতো তার 2 ভাগ নিত চৌধুরীবাবু, আর আমি পেতাম 1 ভাগ। এইভাবে বাপ বেটার সংসার কোনো রকমে নুন ভাত খেয়ে চলে যাচ্ছিল। একদিন জমি থেকে চাষের কাজ শেষ করে বাড়ি ফিরে এলাম। তারপর আমার ছেলেকে ডাক দিলাম, হরি, এই হরি, আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আয় তো, গলাটা একেবারে শুকিয়ে গেছে। বেশ কিছুক্ষণ দাওয়ায় বসে আছি, কিন্তু হরির কোনো সাড়া শব্দ পেলাম না। তারপর আমি ভাবলাম হরি বোধহয় বাড়িতে নেই। তারপর আমি ঘরের ভিতরে ঢুকে পড়লাম। দেখলাম হরি এই ঘর দুপুরেও গায়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। আমি তাড়াতাড়ি ওর গায়ে হাত দিয়ে দেখলাম ওর গায়ে প্রচণ্ড জ্বর। আমি তাড়াতাড়ি কবিরাজ মশাইকে ডাকতে গেলাম। তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। কবিরাজ মশাই ভালো করে দেখে বললেন, এত জ্বর হলো কি করে? গায়ে তো হাতই দেওয়া যাচ্ছে না। কি জানি কবিরাজ মশাই, আমি দুপুরে চাষের কাজ শেষ করে এসে দেখি হরির এরকম অবস্থা। নরেন, আমি এখন কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, এখন এগুলো তুমি ওকে খাইয়ে দাও। আর যদি সকালের মধ্যে জ্বর না কমে, তাহলে ওকে শহরে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করতে হবে। ঠিক আছে কবিরাজ মশাই। এই বলে কবিরাজ মশাই চলে গেলেন। আমি সারা রাত হরির মাথার কাছে বসে রইলাম। রাত গড়িয়ে সকাল হলো। দেখলাম হরির জ্বর কমা তো দূরের কথা, আরও যেন বেড়েছে।
যেখানে দুবেলা ভালোভাবে খেতে পাই না, সেখানে কিভাবে যে ছেলেটাকে শহরে নিয়ে যাব? শহরের হাসপাতালে তো অনেক টাকা খরচা হবে, এত টাকা আমি এখন কোথায় পাবো? দাওয়ায় বসে বসে এইসব কথা ভাবছিলাম। হঠাৎ দেখি চৌধুরী বাবু আমার বাড়িতে এলেন। বাবু, আপনি? কিরে নরেন, এখানে বসে আছিস? কাল আমার বাড়িতে আমার ভাগের ফসল দিয়ে আসিসনি কেন? বাবু, আমার ছেলেটার খুব জ্বর। কবিরাজ মশাই বলেছেন ওকে শহরের হাসপাতালে ভর্তি করতে হবে, কিন্তু শহরে নিয়ে গেলে তো অনেক টাকার দরকার। হ্যাঁ, তাই এইসব কথা আমাকে শোনাচ্ছিস কেন? বাবু, বলছিলাম কি, যদি এবারের আপনার ভাগের ফসলগুলো আমাকে দিতেন, তাহলে আমি সব ফসল বিক্রি করে ছেলেটাকে শহরে নিয়ে যেতে পারতাম। আরে শোন, এইসব শহরে টহরে যেয়ে কিছু কাজ হবে না। তোর ছেলে মরলে শহরে গিয়েও মরবে। যদি তোর ছেলে মারা যায়, তাহলে আমার কাছে আসিস, আমি কিছু টাকা দিয়ে দেব তোর ছেলের শেষ কাজের জন্য। বাবু, মুখ সামলে কথা বলুন। আমার ছেলের নামে উল্টাপাল্টা কথা বললে ভালো হবে না কিন্তু। কি, তোর এত বড় সাহস? আমাকে চোখ দেখাচ্ছিস? এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে ইচ্ছে মতো শিক্ষা দে। লোকজন জানুক আমাকে চোখ দেখানোর কি পরিণতি হয়। চৌধুরী বাবুর লোকজন আমাকে ইচ্ছে মতো মারে, এমনভাবে মারে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান যখন ফিরল তখন সন্ধ্যা হয়ে গেছে। আমি উঠে আমার ছেলে হরির কাছে গেলাম, যে দেখি আমার ছেলে হরি আর নেই। জ্বরে পোড়া শরীরটা আর গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। মরার আগে আমাকে মনে হয় কত খুঁজছিল, কিন্তু আমি আমার ছেলে হরিকে শেষ দেখাটাও দিতে পারলাম না। হরি, আমাকে ক্ষমা করে দে বাবা। তোর এই অকর্মণ্য বাবা তোকে বাঁচাতে পারলো না। আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে। ওই চৌধুরী বাবুর জন্যই তোর আজ এই অবস্থা। ওই চৌধুরী বাবুরও আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাবা হরি, আমার জন্য একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। রাগে দুঃখে আমি যেন আর সাধারণ মানুষ ছিলাম না, আমি যেন হিংস্র পশু হয়ে গিয়েছিলাম। আমি বাড়ি থেকে একটা দা নিয়ে গিয়ে সোজা চৌধুরী বাবুর বাড়িতে উপস্থিত হলাম। তারপর দেখি চৌধুরী বাবু বাড়ির বাইরে একটা চেয়ারে বসে আছে। চৌধুরী বাবু! নরেন, তুই এখানে কি করছিস? আর তোর হাতে ওটা কি? এটা হলো দা। আজ এই দা দিয়ে তোর মাথা আমি ঘাড় থেকে নামিয়ে দেব। ওখানেই দাঁড়া বলছি, ওখানেই দাঁড়া। আরে কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। আমি এক কোপে চৌধুরী বাবুর মাথা শরীর থেকে আলাদা করে দিলাম। কি বললেন? আপনি একজন মানুষকে মেরে ফেললেন? তারপর চৌধুরী বাবুর মাথা আর শরীরটা একটা বস্তায় পুরে ওই শ্মশানে নিয়ে আসি। আর আমার ছেলের চিতার সঙ্গে সঙ্গে চৌধুরী বাবুর চিতাও জল জল করে জ্বলতে থাকে। বাবা হরি, আমি তোর মৃত্যুর প্রতিশোধ নিয়েছি বাবা। আমার আর বেঁচে থেকে লাভ নেই। আমিও আসছি বাবা, আমিও আসছি তোর কাছে। তারপর শ্মশানের সামনের বড়গাছটায় আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি। আপনি কিন্তু বেশ ভালো গল্প বলেন। আপনার পুরো গল্পটা আমার সত্য মনে হয়েছিল, কিন্তু আপনি যখন বললেন আপনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন আর আপনি মারা গেছেন, তখন আমি বুঝতে পারলাম এইসব গল্প ছিল। আপনিই বলুন, একজন মৃত মানুষ কি গল্প বলতে পারে? গল্প? বিশ্বাস হলো না তো? ভাবছেন আমি বানিয়ে বানিয়ে আপনাকে গল্প শোনালাম? তাহলে বাড়ির বাইরে ওই বড়গাছটার দিকে তাকান। তারপর আমি দেখলাম বাড়ির বাইরে বটগাছটায় সেই লোকটির মৃতদেহ ঝুলছে। আমার গোটা শরীর ঠান্ডা হয়ে গেল, আর ঘরের ভেতর সেই লোকটিকেও আর আমি দেখতে পেলাম না। তারপর আমি বুঝতে পারলাম আর এক মুহূর্তও এখানে নয়। আমি বৃষ্টির মধ্যেই ছুটে পালাতে শুরু করলাম। হঠাৎ আমার
সামনে একটা বাজ পড়ে, তারপর সব শেষ।